হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ খতিয়ান নিয়ে। খতিয়ানের উপর আজ আমার প্রথম ক্লাস। তো আজ আমরা যেটা জানবো, খতিয়ান সম্পর্কে বেসিক যে ধারণাগুলো আছে সে সম্পর্কে জানবো। অনেকেই খতিয়ান চ্যাপ্টারের অঙ্ক আসলে খতিয়ান চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা করতে চাও না। কেন করতে চাও না? কারণ খতিয়ানের চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কাছে অনেক জটিল মনে হয় বা ঝামেলাপূর্ণ মনে হয়। কিন্তু আমি যখন ক্লাস 9-10-এ করতাম, খতিয়ান যখন করছি, আমি যতবার পরীক্ষায় খতিয়ান আসতো আমি ততবারই অ্যানসার করছি, কারণ আমার খতিয়ানটা করতে অনেক ভালো লাগতো। আশা করি তোমরা যদি পুরো ক্লাসটা দেখো এবং আমার পুরো ক্লাসের যে অঙ্কগুলো আমি দিব সেই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এরপর থেকে তোমরাও খতিয়ান যদি পরীক্ষায় আসে তোমরা অ্যানসার করবে, তোমাদের কাছে অনেক মজা লাগবে বা ভালো লাগবে। তো আমরা খতিয়ান সম্পর্কে একটু জেনে নিব। খতিয়ান শব্দটি ইংরেজি লেজ শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো তাক বা সেলফ। খতিয়ানকে তাক বা সেলফ বলার কারণ আছে। ধরো তুমি তোমার বাসায় যে পড়াশোনার যে টেবিলে তোমার বইগুলো কি করো, বইগুলো এক সাইডে রাখো, খাতাগুলো এক সাইডে রাখো, পেন্সিলগুলো এক সাইডে, অর্থাৎ মোট কথা হচ্ছে তুমি তোমার টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে রাখো। এই সাজিয়ে গুছিয়ে রাখার যেমন কাজ তোমার কাছে সৌন্দর্য লাগে, ভালো লাগে, হিসাব বিজ্ঞানের খতিয়ান হচ্ছে সেরকম একটা জিনিস। অর্থাৎ এই খতিয়ানের করে কি, হিসাব বিজ্ঞানের বিভিন্ন লেনদেনগুলোকে কি করে সাজিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে থাকে। আমরা এর আগের চ্যাপ্টার কি করছি, জাবেদা করছি। জাবেদা কি করা থাকতো, অর্থাৎ জাবেদায় এক একটা লেনদেন বিস্তারিতভাবে লেখা থাকতো এবং প্রত্যেকটা জাবেদার জন্য ব্যাখ্যা দিতে হতো। কিন্তু দেখো, জাবেদা যখন করছি একই মাসে কিন্তু দেনাদার বিভিন্ন জন থাকতে পারে, পাওনাদার বিভিন্ন জন থাকতে পারে, ব্যাংক হিসাব কয়েকবার থাকতে পারে, ক্রয় কয়েকবার করেছি, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন তারিখেই কিন্তু সেগুলো ছিল। কিন্তু খতিয়ানে কি করতে হবে, খতিয়ানে ধরো তুমি এক মাসে দেনাদার 5 জন আছে, ওই 5 জন দেনাদার নিয়ে একটা খতিয়ান করতে হবে, যে খতিয়ানটা তোমার একটা তাকে বা সেলফে থাকবে। ধরো ব্যাংকে হিসাব 5টা আছে, ওই ব্যাংক কলাম নিয়ে তোমার কি একটা খতিয়ান করতে হবে। তাহলে ব্যাংকের জন্য কি আলাদা একটা তাক হয়ে যাবে বা সেলফ হয়ে যাবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আমার প্রয়োজনের সময় যদি সহজে খুঁজে বের করার জন্য কি আমার খতিয়ান প্রয়োজন, যে কারণে কি খতিয়ানকে বিভিন্ন তাকে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়ে থাকে। তোমরা যখন অঙ্ক করতে যাব তোমরা আরও ক্লিয়ার হবে বা আরও সুন্দরভাবে বুঝতে পারবে। তো এখানে কথা না বাড়িয়ে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এখানে কি বলছে, এতে ব্যবসার লেনদেনগুলো সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। আমরা একটু আগে বললাম যে অর্থাৎ জাবেদা যেমন আমরা একটা লেনদেন করার পর সেটা বিস্তারিতভাবে লিখতাম এবং ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো, এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এবং খুব সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে এটা লিপিবদ্ধ করা হয়ে থাকে। তোমরা বুঝতে পারবে যখন আমরা অঙ্কে যাব। তারপর কি বলছে, শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়। ওই যে বললাম যে তাক বা সেলফ, অর্থাৎ প্রত্যেকটা সেলফে আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। ধরো তুমি তোমার স্কুলে যে লাইব্রেরিতে গেলে, তুমি কোনো একটা বই, গল্পের বই খুঁজতে গেলে, তো গল্পের বই খোঁজার জন্য তুমি যখন ওই লাইব্রেরিয়ান বা যিনি দায়িত্বে আছেন তাকে বলবে যে আমি অমুক গল্পের বইটা চাচ্ছি, সে কি করবে, সে লিস্ট দেখে ওই গল্পের বইটা কোন তাকে বা কোন সেলফে আছে সেটা কি খুব সহজেই সে বের করতে পারবে। কারণ কি লাইব্রেরিতে বইগুলো কি করে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে, যার কারণে কি সে তুমি বলার সাথে সাথেই কিন্তু সে বের করে দিতে পারবে। আর যদি এলোমেলো থাকতো, অগোছালো থাকতো, তাহলে কিন্তু তুমি তোমার চাহিদা মতো বইটা দিতে তার জন্য তো অনেক সময়ের প্রয়োজন হতো। আর খতিয়ানটা হচ্ছে ঠিক তেমন, ব্যবসায়িক প্রয়োজনে যদি কখনো কোনো লেনদেন সম্পর্কে জানার প্রয়োজন পড়ে তখন আমরা খতিয়ানকে ফলো করে থাকি, কেননা খতিয়ানের সংক্ষিপ্তভাবে সুশৃঙ্খলভাবে এখানে প্রতিটা লেনদেন লিপিবদ্ধ করা হয়ে থাকে। এই জন্য কি বলছে, শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করা যায়, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন। যেমন ধরো আমরা জাবেদা যখন করেছি, জাবেদায় এক মাসে একাধিক লেনদেন, যেমন ক্রয় একাধিক ছিল, দেনাদার একাধিক ছিল, ব্যাংক হিসেবে একাধিকবার ছিল, বিক্রয় একাধিকবার, পাওনাদার একাধিকবার ছিল, এরকম বিভিন্ন ক্যাটাগরি লেনদেন একাধিকবার হতে পারে। কিন্তু খতিয়ানে যেটা করে, অর্থাৎ ওই যে ধরো দেনাদার 5 জন আছে, 5 জন দেনাদারকে নিয়ে একটা লেজার বই অর্থাৎ খতিয়ান তৈরি করে। 5 জন ব্যাংকার আছে, 5 জন ব্যাংক নিয়ে একটা খতিয়ান হবে, যার ফলে কি হয় যে অর্থাৎ আমি যখন দেনাদার খুঁজবো, শুধু দেনাদার কলামটা দেখলেই কিন্তু আমি দেনাদারের সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ শ্রেণীবদ্ধভাবে সাজানো থাকবে। অঙ্কে গেলে আরও বিস্তারিত বলবো, এখানে আমি আর কথা বাড়াবো না। দেখো এখানে কিছু আমি মেইন হিন্টস লিখছি। দেখো এটা থেকে কি বুঝি, অর্থাৎ জাবেদা থেকে খতিয়ান করা, অর্থাৎ আমরা যে জাবেদা বিস্তারিতভাবে খতিয়ানটা কীভাবে করব, আমরা যে জাবেদা যে লেনদেনগুলো করলাম ওই জাবেদা থেকেই কি আমার খতিয়ান করতে হবে।
অঙ্কে গেলে বুঝবো যে জাবেদা থেকে কিভাবে আমরা খতিয়ান করব। হিসাব চক্রের চতুর্থ ধাপ। খতিয়ান হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপ, জাবেদা হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ। তৃতীয় জাবেদার পরে যেহেতু খতিয়ান করতে হয়, এই জন্য খতিয়ান হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপ। খতিয়ানকে হিসাবের পাকা বই বা স্থায়ী বই বলা হয়। খতিয়ানকে হিসাবের পাকা বই বা স্থায়ী বই কেন বলা হয়? দেখো, জাবেদায় থাকে কি প্রাথমিক বই, যেখানে আমরা একটা হিসাবকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করে থাকি। যখন আমরা ওই লেনদেনটা আমরা হিসাবের খতিয়ানে আমরা লিপিবদ্ধ করব, তখন সেটা স্থায়ীভাবে লিপিবদ্ধ করে থাকি। এই জন্য কি খতিয়ানকে হিসাবের পাকা বই বলা। কেননা খতিয়ান যখন আমরা করি তখন সেটাকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে করে থাকি। কেননা এই খতিয়ান থেকে আমাদের পরবর্তীতে কী করতে হয়? রেওয়ামিল করতে হয়। আর রেওয়ামিল থেকে কী করতে হয়? আমাদের আর্থিক বিবরণী তৈরি করতে হয়। আমাদের মূল উদ্দেশ্য কি? একটা বছর শেষে আমরা আর্থিক বিবরণী তৈরি করে আমরা আমাদের ব্যবসায় ফলাফল সম্পর্কে জানতে পারি। এই জন্য খতিয়ানটাকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়। এই কারণে হিসাবের পাকা বই বা স্থায়ী বই বলা হয়ে থাকে। এত সময় আমরা খতিয়ান সম্পর্কে জানলাম, তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে। দেখো, খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে কি জানা যায়? প্রতিটি হিসাবে শিরোনাম প্রদান করা। অর্থাৎ প্রতিটি হিসাবে শিরোনাম বলতে আমরা কি বুঝি? দেখো, একটু আগে তোমাদের যে আমি একটা লাইব্রেরির উদাহরণ দিলাম, অর্থাৎ তুমি যখন একটা লাইব্রেরিতে যাবে, লাইব্রেরিতে তুমি কোনো একটা গল্পের বই বা তোমার পাঠ্যপুস্তকের যে কোনো একটা বই যখন চাইবে, ওই লাইব্রেরিয়ান বা ওই লাইব্রেরির দায়িত্বে যিনি থাকবেন তার কাছে চাইবেন, তো চাহিদা মাত্র সে কী করে তোমাদের দূরত্ব বইটা খুঁজে বের করতে পারবে? এর একটাই কারণ হচ্ছে, অর্থাৎ তুমি ধরো রবীন্দ্রনাথের একটা গল্পের বই চাইলা, তো গল্পের বই চাইলে রবীন্দ্রনাথের যে তাকটা বা সেলফ আছে, শিরোনামটা আছে, সেই শিরোনাম থেকে তোমাকে খুব দ্রুতই সে দেখে তাড়াতাড়ি বইটা বের করে দিতে পারবে। এর মানে হচ্ছে এটা যে ওই লাইব্রেরিতে রবীন্দ্রনাথের যে গল্পগুলোর যে তাকটা আছে, সেভাবে সেই তাক থেকে সে তোমার গল্পের বইটা সহজে দ্রুত খুঁজে বের করতে পেরেছে। আরও একটু ক্লিয়ারভাবে বলি, ধরো তুমি গত মাসে একটা জাবেদা করছো, জাবেদায় 5 জন দেনাদার ছিল। 5 জন দেনাদারের নাম বিভিন্ন নাম, 5 জনের দেনাদারের নাম 5 রকম। তো এই 5 রকম দেনাদার থেকে তুমি একজন দেনাদারকে খুঁজে বের করতে চাচ্ছ। তো এই যে যখন তুমি খতিয়ান করবে, এই খতিয়ানে তোমার শিরোনামটা হবে দেনাদার হিসাব। যখন আমরা অঙ্কে যাব তোমাদের আমি দেখাবো যে কীভাবে এটা শিরোনাম হয়। যখন দেনাদার হিসাব দেবে, অর্থাৎ তুমি খুঁজতেছো কি, ধরো করিম নামে একজন দেনাদার খুঁজতেছো, যখন তুমি দেনাদার কলামে চলে যাবে, অর্থাৎ দেনাদারের শিরোনাম যেখানে থাকবে সেই খতিয়ানে চলে যাবে, তখন কিন্তু করিমকে তুমি অটোমেটিক পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে প্রতিটি হিসাবের শিরোনাম, অর্থাৎ খতিয়ানের প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের জন্য আলাদা আলাদা খতিয়ান করা থাকে। এই জন্য এটাকে শিরোনাম প্রদান করতে হয়। দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পার্টটা, খতিয়ানের 2টি ছকে প্রস্তুত করা হয়। তোমরা যখন পরীক্ষার চ্যাপ্টারে দেখবে যে খতিয়ান অনেক সময় উল্লেখ করে দেয় যে টি ছকে করো অথবা চলমান জেড ছকে করো, অথবা কখনো তোমার উল্লেখই করে না যে টি ছকে করতে হবে। যদি তোমার খতিয়ান করতে বলে, তুমি তখন তোমার ইচ্ছা মতো নিতে পারো, টি ছকেও নিতে পারো, চলমান জেড ছকেও নিতে পারো। টি ছক কেন বলা হয়? টি ছকটা একেবারে টির মতো দেখতে, অর্থাৎ এটার বাম পাশে 4টা কলাম থাকে, ডান পাশে 4টা কলাম থাকে। এই কারণে এই ছকটাকে টি ছক বলে বলা হয়ে থাকে। তো আমরা যখন অঙ্কে যাব দেখব যে আমাদের টি ছকে কী কী থাকে এবং চলমান জেড ছকে কী কী থাকে। তো চলমান জেড ছকে কী থাকে আমরা দেখে নেব। তারপর কি বলছে? প্রতিটি হিসাবের জন্য পৃথক পৃথক ব্যালেন্স জের নির্ণয়। অর্থাৎ এই যে একটু আগে বললাম যে দেনাদারের জন্য আলাদা ব্যালেন্স জের, অর্থাৎ ডেবিট জের হলো না ক্রেডিট জের হলো, সেটা নির্ণয় করা। ক্রয়ের জন্য আলাদা জের নির্ণয় করা, বিক্রয়ের জন্য আলাদা জের বা ব্যালেন্স নির্ণয় করা। তো এটা আমরা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব সেটা অঙ্কের মাধ্যমে যখন করব তখন বুঝতে পারবো আরও ভালো ক্লিয়ারলি। তো এখন একটু আমরা এটা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিয়ে যাচ্ছি। দেখো, সিডি মানে কি হচ্ছে ক্রেডিট ডাউন, তো এটার বাংলা অর্থ হচ্ছে নিচে নিত বা স্থানিত হবে। বিডি হচ্ছে ব্রড ডাউন, উপর থেকে আনিত বা স্থানিতও হবে। সিএফ মানে কি ক্রেডিট ফরওয়ার্ড, সম্মুখে নিত। বিএফ মানে ব্রড ফরওয়ার্ড, পিছন থেকে আনিত। সিডি মানে যে সিডি আর সিএফ হচ্ছে একই জিনিস, বিডি এবং বিএফ হচ্ছে একই জিনিস। তো সিডি কখন লিখি আর বিডি কখন লিখি? দেখো, আমরা যখন একটা প্রতিষ্ঠানের অঙ্ক করতে যাই, অর্থাৎ যখন আমরা খতিয়ান করব, ধরো তোমার ডেবিট পাশে 5,000 টাকা হয়েছে, ধরো আমরা দেনাদারে 5,000 টাকা ডেবিট হলো,
তো এই জানাতে যে 5,000 টাকা ডেবিট হলো, এইটা তোমার ব্যালেন্স সিডি, অর্থাৎ সিডি লিখে আমরা সেটা ক্রেডিট পাশে আমরা 5,000 টাকা সমান করতে হবে। ধরো তুমি জানুয়ারি মাসে 5,000 টাকা ব্যালেন্স করলা, যেটা দেনাদের ছিল ডেবিট ব্যালেন্স 5,000 টাকা। তো এখন ক্রেডিট দিকেও তোমার সেম কী করতে হবে, 5,000 টাকা লিখতে হবে। তারপর এই 5,000 টাকা আমি কীভাবে লিখব, ব্যালেন্স সিডি দিয়ে নেব। এই সিডি দিয়ে যখন আমি নেব, অর্থাৎ এটা ব্যালেন্স সিডি দিয়ে যখন আমরা নেব মাসের শেষ তারিখ দিয়ে নেব। তো ওই সিডির টাকায় কি পরবর্তী, অর্থাৎ জানুয়ারি মাসে নিলাম, ফেব্রুয়ারির 1 তারিখে কী হবে, ওইটা ব্যালেন্স বিডি হয়ে যাবে। অর্থাৎ ব্যালেন্স বিডি যখন আমরা নেব সেটা হচ্ছে আগের মাস থেকে, অর্থাৎ এই যে উপর থেকে আনিত, অর্থাৎ এই যে জানুয়ারি মাসের শেষ তারিখে যেটা ব্যালেন্স সিডি ছিল, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সেটা ব্যালেন্স বিডি হয়ে যাবে। কোনটা ব্যালেন্স সিডি আর কোনটা ব্যালেন্স বিডি, এটা আমরা যখন অঙ্কে যাব আরও বিস্তারিত বলবো। যেহেতু সিডি এবং সিএফ একই এবং বিডি এবং বিএফ একই জিনিস, সুতরাং আমি এই দুটা নিয়ে আর আলোচনা করলাম না। তারপরে কি আছে, যা খতিয়ান করার সময় অবশ্যই কী করতে হবে, জাবেদা পৃষ্ঠা উল্লেখ করতে হবে। আমরা যখন জাবেদা করছি তোমরা দেখছো যে জাবেদায় কিন্তু আমরা একটা কী করছি, খতিয়ান পৃষ্ঠা লিখছি। আর এই খতিয়ান করার সময় কি করতে হবে, জাবেদা পৃষ্ঠা লিখতে হবে। অর্থাৎ জাবেদা এবং খতিয়ান হচ্ছে একে অপরের বিপরীত। অর্থাৎ খতিয়ান করার সময় আমাদের জাবেদা পৃষ্ঠা লিখতে হবে এবং জাবেদা করার সময় আমরা কি খতিয়ান পৃষ্ঠা লিখতে পারি। তো আশা করি এই যে খতিয়ানের যে বেসিক ধারণা সে সম্পর্কে তোমরা মোটামুটি বুঝেছ। এর পরবর্তী ক্লাসে আমরা যখন অঙ্কে যাব, অঙ্কে গেলে তোমরা আসলে বিস্তারিত আরও বুঝবে। কারণ এই খতিয়ান চ্যাপ্টারটা আমার কাছে সবসময় সহজ মনে হয়েছে। হয়তো ছক পড়তে হয় অনেকগুলো, এই জন্য অনেকে এড়িয়ে চলো। তো আশা করি তোমাদের যে সময় আছে এই সময়ের মধ্যে অন্য অন্য অঙ্কের চেয়ে আরও দ্রুত সময়ে তোমরা এই টি ছক বা চলমান জের ছকের মাধ্যমে তোমরা খতিয়ানগুলো সম্পন্ন করতে পারবে এবং ফুল মার্ক এখান থেকে অর্জন করতে পারবে। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। পরবর্তী ক্লাসে আমি অঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো। আজকের ক্লাসে পর্যন্ত, আল্লাহ হাফেজ।